রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ আমাদের সামনে শুধু গোলাবারুদের হিসাব খোলে না, খোলে জাতিগত চরিত্রেরও আয়না। একদিকে শক্তিধর রাষ্ট্র, অন্যদিকে তুলনামূলক দুর্বল দেশ, কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে পুরো ইউরোপ ও ইউনাইটেড স্টেটস। এই সমীকরণে স্বার্থ আছে, কূটনীতি আছে, সামরিক হিসাব আছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে একটাই শব্দ: দেশ। কয়েক বছর পর যুদ্ধ থামবে, চুক্তি হবে, নতুন সীমারেখা আঁকা হবে, অথবা পুরনো সীমান্তেই আপসের মোহর পড়বে। কিন্তু তখন ইউক্রেনের মানুষ কি বলবে, রাশিয়াই আমাদের প্রকৃত বন্ধু, অথবা ইউরোপ আমেরিকা আমাদের শত্রু? সম্ভবত না, কারণ রাষ্ট্রনীতি আর আবেগের রাজনীতি এক জিনিস নয়। তারা জানে আন্তর্জাতিক সহায়তা নিঃস্বার্থ দান নয়, আবার প্রতিরোধও কেবল আবেগের তাড়নায় নয়। যুদ্ধ পরবর্তী রাষ্ট্র গড়তে হলে অতীতের হিসাব চুকিয়ে সামনে তাকাতে হয়। ধরা যাক বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি হয়েছে। যুদ্ধের সময় সহায়তার বিনিময়ে অর্থনৈতিক সুবিধা আদায়ের রাজনীতি নতুন কিছু নয়। শক্তিশালী দেশ তার কৌশলগত স্বার্থ দেখবেই। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধ শেষে ইউক্রেন কি সারাক্ষণ কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকবে? ওরা আমাদের সম্পদ নিয়েছে, এই স্লোগানে কি রাষ্ট্র গড়বে? নাকি তারা ভাববে কিভাবে ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি দাঁড় করানো যায়, কিভাবে শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো পুনর্গঠন করা যায়? এখানেই আমাদের জন্য শিক্ষা আছে। আমরা প্রায়ই রাজনীতিকে এমন জায়গায় নামিয়ে আনি যেখানে নীতি নয়, ব্যক্তিগত আনুগত্যই সব। আমরা পক্ষে থাকলে চোখ বন্ধ করে থাকি, বিপক্ষে থাকলে যুক্তিও অস্বীকার করি। একদল ক্ষমতায় থাকলে তাকে দেবতা বানাই, ক্ষমতা হারালে তাকে বিশ্বাসঘাতক বলি। আবার যে কাল পর্যন্ত গাদ্দার ছিল, আজ সেই জননেতা, কারণ সে এখন আমাদের শিবিরে। দেশপ্রেম কি কেবল স্লোগান? পতাকা ওড়ানো আর সামাজিক মাধ্যমে তর্ক জেতার নাম কি দেশপ্রেম? নাকি দেশপ্রেম মানে কঠিন সময়ে ঐক্য আর শান্তিকালে কঠোর জবাবদিহি? যুদ্ধরত একটি দেশ জানে নেতার সমালোচনা করা যাবে, কিন্তু রাষ্ট্রকে দুর্বল করা যাবে না। আর আমরা অনেক সময় রাষ্ট্র আর দলকে গুলিয়ে ফেলি। দল মানেই দেশ, নেতা মানেই জাতি। এই ভুল সমীকরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে বিষাক্ত করে তোলে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট সম্ভবত দূরদৃষ্টির অভাব। আমরা 5 বছরের বাইরে ভাবতে চাই না। আগামী প্রজন্মের কথা বলি, কিন্তু সিদ্ধান্ত নিই তাৎক্ষণিক লাভের জন্য। অবকাঠামো বানাই, কিন্তু প্রতিষ্ঠান গড়তে ভুলে যাই। বক্তৃতায় উন্নয়নের পাহাড় গড়ি, কিন্তু বাস্তবে দক্ষ মানব সম্পদ তৈরির প্রশ্নে পিছিয়ে পড়ি। তারপরও আমরা নিজেদের সভ্যতার সার্টিফিকেট নিজেই লিখে দিই। সভ্যজাতি হওয়া মানে শুধু অর্থনীতি বড় হওয়া নয়, মানে রাজনৈতিক পরিপক্কতা, যেখানে মতভেদ থাকবে কিন্তু রাষ্ট্রের মৌলিক স্বার্থে ঐক্য থাকবে, যেখানে বিরোধী দল শত্রু নয় বরং বিকল্প, যেখানে আন্তর্জাতিক চুক্তি হলে তা নিয়ে স্বচ্ছ বিতর্ক হবে, কিন্তু তা নিয়ে রাষ্ট্রবিরোধী প্রচারণা নয়, যেখানে নেতাকে প্রশ্ন করা যাবে কিন্তু ব্যক্তি পূজা দিয়ে তাকে অন্ধ সমর্থন বা অন্ধ ঘৃণায় ডুবানো হবে না। আমরা প্রায়ই বলি ওরা দেশপ্রেমিক, আমরা গাদ্দার। এই আত্মসমালোচনার সাহস যদি সত্যিই থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতি বদলানো। গালি দিয়ে নয়, গঠনমূলক সমালোচনা দিয়ে। ষড়যন্ত্রের গল্প বানিয়ে নয়, তথ্য প্রমাণের ভিত্তিতে বিতর্ক করে। ব্যক্তিকে নয়, নীতিকে কেন্দ্র করে রাজনীতি দাঁড় করিয়ে। যুদ্ধের ময়দানে গুলি চলে, আমাদের এখানে চলে ভাষার বুলেট। ওখানে শহর ভাঙে, এখানে ভাঙে আস্থা। ওরা ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে, আমরা অনেক সময় সুস্থ রাষ্ট্রকে সন্দেহের আগুনে পুড়িয়ে ফেলি। দূরদৃষ্টি বলছে যে জাতি নিজেকে সূত্রে নিতে পারে তার ভবিষ্যৎ অন্ধকার হয় না, কিন্তু যে জাতি একই ভুলকে বারবার নতুন নামে চালায়, সে উন্নয়নের স্লোগান দিলেও ভিতরে ভিতরে ফাঁপা হয়ে যায়। প্রশ্ন তাই একটাই, আমরা কি দলকেন্দ্রিক আবেগের রাজনীতি ছাড়িয়ে রাষ্ট্রকেন্দ্রিক পরিপক্কতায় পৌঁছাতে পারব, নাকি প্রতিবারই নতুন নামে পুরনো নাটক মঞ্চস্থ করেই সন্তুষ্ট থাকব?